সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটি শীট আমি দিয়ে দিব, যেটি তোমাদের সংগ্রহ করতে হবে এবং এখানকার কিছু রুলস রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। তো আজকের আলোচ্য টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন মোটামুটিভাবে তোমাদের যে ইংরেজি সেকেন্ড পার্টের যে গ্রামার টপিকগুলো রয়েছে তার থেকে তুলনামূলকভাবে অনেকেই মনে করে সহজ, কিন্তু এর কিছু রুলস রয়েছে যেগুলো কঠিন মনে হতে পারে। তো তোমাদের জন্য যে শীটটা আমি তৈরি করেছি, এই শীটটা আসলে তোমাদের জন্য যথেষ্ট উপযোগী। তো এই নোটটি যারা পেতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারবা। যোগাযোগ করার জন্য তোমাকে জাস্ট কমেন্ট করতে হবে, কমেন্টে লিখতে হবে যে তুমি এই পিডিএফ ফাইলটি চাও কিনা। তো দেখো, ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদেরকে একটু বলবো। এর আগে তোমাদেরকে আমি বলে নেই, যদি তোমরা এই ট্যাগ কোশ্চেনের এই শীটটি হাতে পাও বা নোটটি যদি হাতে পাও, তবে এখানে মোট রুলস রয়েছে প্রায় 22টার মতো। এই 22টা রুলস যদি কোনোভাবে তুমি আয়ত্ত করতে পারো, তাহলে ট্যাগ কোশ্চেনে তোমার যে ফুল মার্ক রয়েছে সেই ফুল মার্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আর দেরি নয়, তোমরা যারা এটা পেতে চাও তারা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। তো দেখো, এখানে আমি প্রতিদিন তোমাদেরকে 5টি রুলস বলে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা ট্যাগ কোশ্চেনটা ঠিকঠাক মতো বুঝতে পারো এবং পরীক্ষায় পুরোপুরিভাবে মার্ক তুলে নিয়ে আসতে পারো। তো দেখো, ট্যাগ কোশ্চেন আসলে আমরা কেন ব্যবহার করি এবং ইংরেজির ট্যাগ কোশ্চেন বাংলার সাথে সম্পর্কটা আসলে কি। প্রথমত তোমাদেরকে বলে নেই যে বাংলা ভাষায় আমরা যখন অনেক কিছু বলি, অর্থাৎ আমরা অনেক বক্তব্য রাখার পরে সেটা শিওর হওয়ার জন্য আমাদের যে বক্তা থাকে, সেই বক্তা যে শ্রোতা থাকে তাকে জিজ্ঞেস করে, যেমন বলে তাই কি, তাই নয় কি, সে কি নয়, এরকম ধরনের বাক্য আমরা ব্যবহার করি। বিশেষত আমি একটা উদাহরণ সবসময়ের জন্য দিয়ে থাকি, আমার স্টুডেন্টকে আমি এটা এই উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা যখন মাহফিলে যাই, মাহফিলে হুজুর যখন জিজ্ঞেস করে ঠিক কেনা ঠিক, তো সামনে যে জনতারা থাকে তারা বলে ঠিক। তো এই যে সম্মতি দেওয়া বা কোনো কিছুর উপর জোর দেওয়া, এটাকেই মূলত ট্যাগ কোশ্চেন বলা হয়। এটা হচ্ছে বাংলার সাথে ইংরেজির যে সম্পর্ক, সেটি কিন্তু এভাবেই চলে আসে। তো আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জোড়া লাগানো বা কাউকে কোনো কিছু স্বীকৃতি ক্ষেত্রে তার যে স্বীকারোক্তি, এটা পাওয়ার যে ইচ্ছা, সেখান থেকে কিন্তু ট্যাগ কোশ্চেনটা আসছে। তো দেখো, ট্যাগ কোশ্চেন করার আগে তোমাকে কিছু বিষয় মনে রাখতে হবে। ট্যাগ কোশ্চেনে থাকে হচ্ছে 2টা পার্ট। প্রথম যে পার্টটা থাকে, অর্থাৎ সাবজেক্ট থেকে শুরু করে ট্যাগের আগে যে কমা পর্যন্ত, এইটাকে বলা হয় স্টেটমেন্ট। এবং কমার পর থেকে এই যে জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত যে অংশটা থাকে, এইটাকে বলা হয় মূলত হচ্ছে ট্যাগ। তো তোমাকে যেটা নির্ধারণ করতে হবে, ট্যাগটা তোমাকে নির্ধারণ করতে হবে, স্টেটমেন্টটা তোমাকে তোমার এখানে দেওয়া থাকবে। যেমন দেখো, এই যে সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখো, 1 নম্বর এক্সাম্পল। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সি থেকে শুরু করে কমা পর্যন্ত এটি একটি স্টেটমেন্ট। এখন অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো, এটি আসলে স্টেটমেন্ট বলতে কি বোঝায়। দেখো, স্টেটমেন্ট শব্দের অর্থ হচ্ছে বক্তব্য বা হচ্ছে কোনো একটা উক্তি। তো তুমি দেখো, এখানে দেখো স্টেটমেন্টটা পুরোপুরিভাবে এখানে শেষ হয়ে গেছে এবং পরের অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা ইজেন্সি, এই অংশটাকে বলা হচ্ছে ট্যাগ। তো স্টেটমেন্টের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্টেটমেন্ট নিজে একটা অর্থ প্রকাশ করে এবং তুমি যদি কোনোভাবে এই যে ট্যাগটা বাদ দিয়ে দাও, তবে সেক্ষেত্রে কিন্তু তোমার কি হবে বলতো, সেক্ষেত্রেও তোমার এটার মিনিং আমরা পাবো। যেমন দেখো, শি ইজ রিডিং অ্যা নভেল, শি ইজ রিডিং আ নভেল। এখানে দেখো, আমি যদি ইজেন্ট সি বাদও দিয়ে দিই, আমি স্টেটমেন্টে কিন্তু একটা অর্থ পাচ্ছি। তাহলে তোমরা জাস্ট মাথায় সিম্পল এটা মনে রাখবা, কোন একটা ট্যাগ কোশ্চেনে যদি তোমার দেওয়া থাকে, প্রথম অংশটাকে সেটা আমরা বলবো হচ্ছে স্টেটমেন্ট এবং পরের অংশ বলবো হচ্ছে ট্যাগ। তো এতটুকু তোমরা মনে রাখো। এরপরে দেখো, প্রথম যে রুলসটা তোমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি স্টেটমেন্টটি, এখানে দেখো, স্টেটমেন্টটি যদি হ্যাবোধক হয়, অর্থাৎ ট্যাগের আগে যে সেন্টেন্সটা থাকবে সেটি যদি হ্যাবোধক বা অ্যাফার্মেটিভ হয়, তবে তোমাকে যখন ট্যাগ তুমি করতে যাবা, তখন তোমাকে সেটি অবশ্যই নাবোধক করতে হবে। একই সাথে তুমি একটু দেখো, প্রথম স্টেটমেন্ট যেটা আছে সেটি যদি নাবোধক হয়, তবে ট্যাগ কোশ্চেন তোমাকে অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক করতে হবে। আচ্ছা, অনেকে তোমরা যারা বুঝতে পারছো না, একটু খেয়াল করে দেখার চেষ্টা করো। প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, শি ইজ রিডিং আ নভেল। দেখো তো, এই যে স্টেটমেন্ট অতি কমা পর্যন্ত, এর ভিতরে কি কোনো কিছু নেগেটিভ বোঝাচ্ছে? বোঝাচ্ছে না কিন্তু। তাহলে আমরা কি করব, ট্যাগের ক্ষেত্রে আমরা নট নিয়ে আসবো, কেননা এটা কি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, আর অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের যদি আমি ট্যাগ করতে যাই, তবে আমাকে সেটাকে নেগেটিভ করতে হবে।
তো এটা আমরা বুঝে গেলাম। এরপরে দেখো ২ নম্বর উদাহরণটা আমরা একটু খেয়াল করি। এখানে লেখা আছে শি ইজ নট রিডিং দ্য নভেল। তো দেখো স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে নট রয়েছে। তো নট থাকার কারণে এটি একটি নেগেটিভ বা নেতিবাচক বাক্য বা স্টেটমেন্ট। তো এটাকে যখন আমি ট্যাগ করতে যাব তখন অবশ্যই আমার ট্যাগে কোনো ধরনের নো বা না বোধক কোনো কিছু নিয়ে আসা যাবে না। সেক্ষেত্রে দেখো এখানে ইজ শি রয়েছে, এখানে কোনো ধরনের নট বা নো কোনো কিছুই কিন্তু নাই। তো এটা তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের ফার্স্ট রুল। এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে, ট্যাগ কোশ্চেনের বেসিক ৩টি গুরুত্বপূর্ণ আলোচনা, যেমন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড বসাতে হবে। তো এটা তোমাদের একটু পরে বুঝিয়ে দিব এবং তুমি সরাসরি কিন্তু নট লিখতে পারবা না ট্যাগে। তোমাকে সংক্ষিপ্ত ফর্ম যেটা দেখতে পাচ্ছ এন তারপর অ্যাপোস্ট্রফি তারপর টি, এইভাবে তোমাদেরকে লিখতে হবে, এন কমা টি এভাবে লিখতে হবে। তুমি দেখো এখানে খেয়াল করে, এখানে কিন্তু সরাসরি কোনটাতে কিন্তু নট লেখা নেই। দেখো এটাকে বলা হয় ইজেন্ট, এটাকে হ্যাজেন্ট, এটাকে কুডেন্ট। তো এইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো এই বেসিক জিনিসটা তোমরা অবশ্যই জেনে গেছো। এখানে তোমরা একটু দেখে নাও যে কিভাবে কি হয়। যেমন তোমাদের যদি আই অ্যাম থাকে তবে ট্যাগ কোশ্চেন তোমাকে এটা কি করতে হবে, আই অ্যাম থাকলে আই অ্যাম তুমি অ্যাম দিতে পারো, সমস্যা নাই। কিন্তু অ্যাম এর পরিবর্তে তোমাকে দিতে হবে হচ্ছে আরএন্ট। অর্থাৎ স্টেটমেন্টে যদি অ্যাম থাকে তবে তোমাকে ট্যাগ ইউজ করতে হবে হচ্ছে আর। এবং স্টেটমেন্টের অ্যাম যদি কি থাকে, যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে তুমি অ্যাম বসাইতে পারবা। কিন্তু ওই স্টেটমেন্টের অ্যাম যদি নেগেটিভ হয় তবে সেক্ষেত্রে তোমার ট্যাগে করতে হবে হচ্ছে আরএন্ট। তো এটা তোমরা এখনো অনেকেই বুঝোনি, তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা। তোমাদেরকে যেটা করতে হবে, এই যে চার্টটা রয়েছে এটা মুখস্থ করলে হবে না, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো বারংবার এটা না দেখলে একবারেই হবে না, তোমাদেরকে এটা বারংবার প্র্যাকটিস করতে হবে এবং এই যে ছকটা রয়েছে এই ছকটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা তোমাদের থাকতে হবে। এরপর আসো প্রথম নাম্বার রুলসটা তোমরা দেখে নাও। এখানে যেটা আমি আগেই বলেছি সেটাই আছে এখানে। স্টেটমেন্ট বা বাক্য অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে হচ্ছে নেগেটিভ এবং স্টেটমেন্টে যদি নেগেটিভ হয় তবে ট্যাগ হবে হচ্ছে অ্যাফার্মেটিভ, যেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। দেখো এখানে এক্সাম্পল হিসেবে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে। যেমন এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেটি কিন্তু একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই ট্যাগের ক্ষেত্রে এই যে এন কমা টি নট চলে এসেছে। তো তোমরা বুঝতেই পারতেছো, যদি এটা অ্যাফার্মেটিভ হয়, স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তবে ট্যাগ হবে হচ্ছে অ্যাফার্মেটিভ। তো এখানে দেখো কিছু বিষয় রয়ে গেছে, নাউন প্রোনাউন। আরেকটি বিষয় হচ্ছে ট্যাগে কখনো আমরা নাউন ব্যবহার করব না। এই যে ট্যাগ অর্থাৎ কমার পরে যে অংশ, এখানে তুমি কোনোভাবে নাউন ব্যবহার করতে পারবা না। তোমাকে এখানে কি ব্যবহার করতে হবে, সবসময়ের জন্য প্রোনাউন ব্যবহার করতে হবে। তাহলে এখানে যদি সি না থেকে যদি কোনো একটি মেয়ের নাম থাকতো তখন তুমি এখানে সেই মেয়ের নাম বসাইতা এই ট্যাগে, সে এখানে না, তুমি সি বসাইতা। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে ট্যাগে কখনো নাউন বসে না, সবসময়ের জন্য বসে হচ্ছে প্রোনাউন। এবার দেখো এই ট্যাগে দুইটা জিনিস বসে, তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটি ট্যাগ কোশ্চেনে ট্যাগে দুইটা জিনিস বসে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে একটা প্রোনাউন, আর একটা হচ্ছে ভার্ব। যে ভার্বটা বসে সেই ভার্বটা স্টেটমেন্টের ভার্বের সাথে সম্পর্কিত এবং যে প্রোনাউনটা বসে সেটি হচ্ছে স্টেটমেন্টের যে নাউন বা প্রোনাউন থাকে সেটার উপর ভিত্তি করে বসে। যেমন দেখো আমি তোমাদেরকে এই সেন্টেন্সটা আরো একবার পড়িয়ে শোনাই। শি ইজ রিডিং আ নভেল। এই যে সেন্টেন্সটা পড়ছো এই সেন্টেন্সের ভিতরে তোমরা দেখো এখানে ভার্ব রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইজ। তাহলে এই ইজটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং প্রোনাউন হিসেবে আমরা পেয়ে যাচ্ছি শি। তাহলে শিটা তুমি এখানে বসায় নিলা, ইজটা তুমি এখানে বসায় নিলা এবং দেখো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে তুমি নট বসিয়ে দিলা। তাহলে পুরো সেন্টেন্সটা হয়ে যাবে হচ্ছে ইজেন্ট শি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে তোমরা দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটির দিকে একটু লক্ষ্য করো। এখানে লেখা আছে শি ইজ নট রিডিং দ্য নভেল। এই যে সেন্টেন্সটা রয়েছে এটার ভার্ব রয়েছে ইজ এবং এখানে প্রোনাউন হিসেবে রয়েছে শি। তাহলে শিটা তোমরা এখানে বসিয়ে নিলা প্রথমে। এরপরে তোমাদেরকে যেটা করতে হবে, ভার্বটা তোমাকে বসাতে হবে। তো ভার্ব এখানে ইজ বসিয়ে দিলা। এখন তোমার প্রশ্ন আসবে এটা কি নট দিব নাকি নট দিব না। তোমরা একটু খেয়াল করে দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সে কিন্তু নট রয়েছে, সুতরাং আমাকে এই ট্যাগ করতে গেলে অ্যাফার্মেটিভ করতে হবে। তাই আমার এখানে কিছুই বসানোর দরকার নাই, এই ইজটা আমি এখানে জাস্ট বসিয়ে দিব। তাহলে প্রথমে তোমরা প্রোনাউন নির্ধারণ করে নিবে, তারপরে নির্ধারণ করবে তোমরা হচ্ছে কোন ভার্বটা হবে। এটা কোন ক্ষেত্রে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, অর্থাৎ ট্যাগে তোমরা যেটা বসাবা ওইটার উপর বেস করেই তোমরা করবা। তো ১ নম্বর রুলসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ১ নম্বর রুলসটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম। এরপরে দেখো ২ নম্বর রুলসটা। দেখো আই অ্যাম দ্বারা অ্যাফার্মেটিভ বাক্য গঠিত হলে
ট্যাগের ক্ষেত্রে তোমাকে আর এন্ড বা এন্ড দিতে হবে। যেমন দেখো আই অ্যাম হ্যাপি, এটা একটা স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্টটা হচ্ছে দেখো অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ বা নাবোধক শব্দ নাই। তাই এটা যেহেতু অ্যাফার্মেটিভ, কিন্তু এখন এখানে অ্যাম রয়েছে, তুমি এখানে অ্যামেন্ট দিবা নাকি? না, অ্যামেন্ট কিন্তু লেখা যায় না। তোমাকে লিখতে হবে কি আরেন্ট, কি লিখতে হবে আরেন্ট আই। এক্ষেত্রে তুমি এন্ট আই ওয়ার্ড দিয়ে ব্যবহার করতে সহ ব্যবহার করতে পারো। তবে আমি তোমাদেরকে প্রিফার করব বা বলবো তোমরা সবসময়ের জন্য যদি অ্যাম থাকে তবে আরেন্ট দিবা। কিন্তু একটা কথা মনে রাখবা, যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ এই যে স্টেটমেন্টে যদি নেগেটিভ থাকে এবং যদি অ্যাম থাকে, তখন কিন্তু আবার আর বসানো যাবে না, ওই অ্যামটাই বসাতে হবে। কিন্তু অ্যাম যুক্ত স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, আমি আবারও বলছি, অ্যাম যুক্ত অর্থাৎ বি ভার্বের অ্যাম যুক্ত কোন স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, তবে সেক্ষেত্রে তোমরা ট্যাগ করার ক্ষেত্রে নট দিবে, অর্থাৎ আরেন্ট দিবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো ৩ নাম্বার রুলসটা দেখো। এখানে আর বেশি কিছু তোমাদের দেখার প্রয়োজন নেই। এখানে দেখো তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা হয়তো জানোই। সেন্টেন্স আমরা মোটা দাগে সবাই জানি যে ৫ প্রকার: অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে কি বোঝায়? আদেশ, অনুরোধ ইত্যাদি আমরা বুঝাইলে সেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ৩ নাম্বার রুলসে বলছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় স্টেটমেন্টটা, অর্থাৎ এই যে কমার আগের জিনিসটা, কমার আগে যে সেন্টেন্সটা, এইটা যদি তোমার স্টেটমেন্টটা যদি কি হয় ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তবে সেক্ষেত্রে তোমার ট্যাগে বসাইতে হবে কি দেখে নাও। তুমি উইল ইউ বসাইতে পারো, ক্যান ইউ বসাইতে পারো বা ওন্ট ইউ বসাতে পারো। তো আমি সেক্ষেত্রে তোমাদেরকে সবসময়ের জন্য রেফার করব, তোমরা উইল ইউ বসাবে। কি বসাবে? উইল ইউ বসাবে। দেখো আমি তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো টেক এ সিট, টেক আ সিট, এখানে দেখো টেক এ সিট, এই যে তোমার স্টেটমেন্টটা রয়েছে এটি পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে এটি ইম্পারেটিভ সেন্টেন্স। টেক এ সিট অনুরোধ করে বোঝানো হচ্ছে যে তোমার আসনটি তুমি নাও। তো এক্ষেত্রে তুমি কি ব্যবহার করতে পারবা? উইল ইউ ব্যবহার করতে কি পারবা? দেখো এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ইনভিটেশন এবং অর্ডার যদি বোঝায়, ইনভিটেশন এবং রিকোয়েস্ট যদি বোঝায় সেক্ষেত্রে তোমাকে কি বসাতে হবে? অন্ট বসাইতে হবে। এবং অন্য ক্ষেত্রে অর্ডার বোঝালে তোমাকে কি বসাইতে হবে? উইল ইউ বসাতে হবে। তা দেখো তো টেক এ সিট এইটা দ্বারা তোমাকে কি বোঝাচ্ছে? টেক এ সিটের অনুরোধ বোঝাচ্ছে না? তা আমাদের এখানে লেখা আছে দেখো ইনভিটেশন বা রিকোয়েস্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি ইনভিটেশন বা রিকোয়েস্ট বোঝায় তবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ওন্ট ইউ। এবং যদি অর্ডার বা তোমার হচ্ছে আদেশ বোঝায় তবে সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে উইল ইউ। ঠিক আছে? তাহলে তোমরা দেখো পরের যে সেন্টেন্সটা অর্ডার বোঝাচ্ছে, যেমন কাম হিয়ার অন টাইম, অর্থাৎ সময়ের মধ্যে এখানে এসো। এই যে আদেশটা দিল, এই যে আদেশটা প্রকাশ পেল, সেই কারণে তোমরা ট্যাগ ইউজ করলা কি উইল ইউ। তাহলে উইল ইউ বা ওন্ট ইউ এগুলো তোমরা কখন ইউজ করবে? যখন স্টেটমেন্টটি হবে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আবারও বলছি, যখন তোমার স্টেটমেন্টটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে ঠিক তখনই তুমি ব্যবহার করবে উইল ইউ বা ওন্ট ইউ। ওন্ট ইউ তুমি কখন ইউজ করবে? যখন ওই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা ইনভিটেশন বা রিকোয়েস্ট বোঝাবে তখন তুমি এটা ব্যবহার করবে। কিন্তু ওই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি তোমাদেরকে অর্ডার বোঝায় বা নির্দেশ বোঝায় তবে তোমরা সেক্ষেত্রে কি ব্যবহার করবে? উইল ইউ ব্যবহার করবে। তো দেখো আমি তোমাদেরকে বলেছি আজকে 5টা রুলস তোমাদেরকে করাবো। 4 নম্বর রুলস আমরা কিন্তু চলে আসছি। দেখো এখানে লেখা আছে স্পষ্টভাবে, ভার্বের পরে অবজেক্টে যদি কি থাকে? ইউ থাকে, তবে ট্যাগের ক্ষেত্রে ডোন্ট আই বা ডোন্ট উই বসাইতে হয়। যেমন দেখো এখানে এক্সাম্পল দেখো, যেমন ভার্ব দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারো, কারণ কি দ্বারা শুরু হয়েছে? ভার্ব দ্বারা। কিন্তু দেখো কি বলছে, ভার্বের পরে যদি অবজেক্ট হিসেবে যদি ইউ থাকে তবে সেক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম হবে। যেমন দেখেন উইশের পরে কি রয়েছে? ইউ রয়েছে। তাহলে উইশ ইউ হ্যাপি মুড, এক্ষেত্রে তুমি ডোন্ট আই বা ডোন্ট ইউ ব্যবহার করতে পারো। তো এখানে দেখো উইশ ইউ হ্যাপি মুড যখন আমরা বলছি স্টেটমেন্টে, তখন আমরা এখানে ব্যবহার করব হচ্ছে ডোন্ট আই। তাহলে একটা কথা মনে রাখবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে উইল ইউ বা ওন্ট ইউ। ওন্ট ইউ কখন ব্যবহার করব? ইনভিটেশন বা রিকোয়েস্ট হলে। কিন্তু 4 নাম্বার রুলস একটু বেঁকে বসছে। এখানে বলা হচ্ছে ভার্বের পরে যদি অবজেক্ট ইউ থাকে, এতটুকু মনে রাখবা, ভার্বের পরে যদি ইউ থাকে, দেখো থ্যাংক ইউ এর পরে কিন্তু থ্যাংক এর পরে কি রয়েছে? ইউ রয়েছে। তবে এক্ষেত্রে তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো, ডোন্ট আই ব্যবহার করতে পারো, ডোন্ট উই ব্যবহার করতে পারো, যে কোনো তোমার ইচ্ছা যেটা সেটা ব্যবহার করতে পারো। তবে এরকম ধরনের তোমার রুলস কমই আসে, যদি আসে তারপরেও তোমরা এইভাবেই আনসার করার চেষ্টা করবা। তবে এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে অজানা কথার ভিতরে বলা হচ্ছে ভার্ব প্লাস ইউ হলে বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যায়, সেই কারণে
যার সাবজেক্ট ফার্স্ট পারসন আই বা উই হয়ে যায়। আচ্ছা, এইটার যে ব্যাখ্যা সেটা এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিলে দেখে নিতে পারো, না দেখে নিলেও কোনো সমস্যা নাই। 5 নাম্বার বা শেষ রুলসটা তোমরা একটু দেখে নাও। এখানে খেয়াল করে দেখো, ডু নট বা নেভার দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তবে ট্যাগে উইল ইউ বসবে। এটা হচ্ছে তোমার যে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মেরই মতো। দেখো 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি বসে? উইল ইউ বসে। তো এখানে দেখো ডু নট এবং নেভার অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হলে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারাই শুরু হয়। তো দেখো ডু নট, ডু একটা ভার্ব, নেভার, নেভার টেল, এগুলো আসলে একটা ভার্বের ভিতরে পড়ে, নেভার টেল। তো এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে অর্থাৎ ডু নট এবং নেভার দ্বারা যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে যে 3 নাম্বার যেটা ছিল উইল ইউ, ওইরকমই বসে যাবে। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব রুল নাম্বার 6, 7 থেকে শুরু করে 10 পর্যন্ত। আশা করি যতটুকু তোমাদেরকে বুঝিয়েছি তোমরা বুঝেছো। যারা একেবারেই বুঝুনি তারা একটু ধীরে সুস্থে সুন্দরভাবে প্রথম থেকে আবার ভিডিওটি দেখতে থাকো, এবং যদি তোমাদের কোনো সমস্যা হয়, যদি একেবারেই বুঝে না থাকো, তবু আমাকে কমেন্ট বক্সে জানাবা। তাহলে আমি তোমাদের জন্য আরো অন্যভাবে বা ইন ডিটেলস ধরে ধরে আমি যদি বোঝানো লাগে আমি বুঝিয়ে দিব। আমি চাই তোমরা ট্যাগ কোশ্চেনে পুরোপুরি মার্ক যেন তুলে নিয়ে আসতে পারো। তো পরিশেষে আমি এটা বলতে চাই, তোমাদের যাদের ট্যাগ কোশ্চেনের এই শিটটি দরকার তারা আমাকে কমেন্ট বক্সে জানাবা, এবং তোমরা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, যেখানে আমি তোমাদেরকে সরাসরি পাঠিয়ে দিতে পারি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা এখন একটু লিখে নাও, খাতা কলম যেহেতু তোমরা বের করে আছো ধরে নিচ্ছি, 01701092002। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে এই যে নোটটি তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট 22টা রুলস যদি তোমরা জানো, তোমাদের ট্যাগ কোশ্চেন কমপ্লিট। তোমাদের ট্যাগ কোশ্চেনে কেউ 1 মার্কও কাটতে পারবে না, এতটুকু কথা আমি তোমাদেরকে দিতে পারি। তো দেখো, যেখানে তোমাদের এই মার্কিংটা তোমাদের জন্য নির্দিষ্ট থাকবে, সেখানে অবশ্যই তোমাদের একটু এফোর্ট দেওয়া অবশ্যই প্রয়োজন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে এবং এরকম ধরনের গ্রামার যদি ক্লাস তোমরা আরো বেশি চাও, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা। কিন্তু এটি সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে, তুমি যদি পছন্দ করো তো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।